এই যুক্তি আর খাচ্ছে না, কারণ এই বয়সে অনেক দেশ তথ্য প্রযুক্তি বলা হোক বা অন্যান্য ক্ষেত্রে সাফল্য দেখিয়ে ফেলেছে। এই বয়স কম, এই যুক্তিতে আর আমরা আসলে সান্ত্বনা পেতে পারি না। মুশকিল হচ্ছে আসলে যে আমরা যখন এই প্রযুক্তিগুলোকে আলিঙ্গন করতে যাই তখন এটি দেরি হয়ে যায় এবং আমরা ভোক্তা শ্রেণীতে নিজেদের রূপান্তর করে ফেলি। আমরা আসলে সত্যিকারের যে কন্ট্রিবিউশন একটা প্রযুক্তিতে সেটা করতে পারি না। এই ব্যাপারে অনেক তাত্ত্বিক বিশ্লেষণ হয়ে গেছে পৃথিবীতে। আমরা যদি আজকে অ্যালভিন টফলারকে ফিউচারিস্ট হিসেবে ধরি, উনি থার্ড ওয়েভের কথা বলেছেন, যেটা তথ্য প্রযুক্তি, এবং এটা অনেকেই প্রথমে মানতেন না, কিন্তু এখন সবাই মেনে নিয়েছেন যে হ্যাঁ, তথ্য প্রযুক্তি হয়তো আসলেই একটা তৃতীয় ওয়েভ ছিল ইলেকট্রিসিটি বা বিদ্যুতের আবিষ্কার, দ্বিতীয় ওয়েভ ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং তৃতীয় ওয়েভ ছিল তথ্য প্রযুক্তি। চতুর্থ ওয়েভ হিসেবে, চতুর্থ প্রযুক্তি তরঙ্গ হিসেবে ধরে নেওয়া হচ্ছে এখন ন্যানো টেকনোলজিকে। কিন্তু আমরা যদি এখনো কোন এজ নিজেদের তৈরি করতে না পারি, আমার ধারণা যে আজকে থেকে 10 বছর পরে আবারও আমরা ভোক্তা শ্রেণীতে রূপান্তরিত হব। তো বাংলাদেশের একটা বড় ভূমিকা এখানে থাকতে পারে যে আমরা ট্রেইনড প্রফেশনাল তৈরি করব আগামী 10 বছরে, যারা পৃথিবীর কাছে নিজেদের উপস্থাপন করবে যে আমাদের ন্যানো টেকনোলজিতে, ন্যানো প্রযুক্তিতে যেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল এবং কেমিক্যাল নলেজ থাকা প্রয়োজন, পদার্থ এবং রসায়নগত বিদ্যায়, আমাদের সেটি আছে। সুতরাং বাংলাদেশ একটি অ্যাট্রাকটিভ জায়গা যেখানে ওয়েস্টার্ন যেই এন্টারপ্রেনার্স আছে তারা এসে নতুন একটি ব্যবসায়িক দিক উপস্থাপন করতে পারে। ন্যানো টেকনোলজি সম্পর্কে যে কথাগুলো শুনলাম তাতে এই মুহূর্তে আমি অত্যন্ত আগ্রহী এই প্রযুক্তির ব্যাপারে, কিন্তু এই প্রযুক্তির ব্যবহারে কিছু নৈতিকতার বিতর্ক বা কিছু দার্শনিক দ্বন্দ্ব এসেই যাচ্ছে না, সেই ক্লোনিং বিতর্কের মতো। এই জায়গাটা একটু খোলাসা হওয়া দরকার আমার কাছে। সেটি আসলে আমার খুবই প্যাশনের একটা জায়গা মাসুদ ভাই, যে ন্যানো প্রযুক্তি আসলে নৈতিক দিক থেকে আমাদের কোন দিকটায় ঠেলে নিয়ে যাবে। পশ্চিমে এখন এই মুহূর্তে যে বিতর্কটি হচ্ছে সেটি হলো ন্যানো প্রযুক্তির পরিবেশগত দূষণ কতটা ক্ষতিকারক হতে পারে, পরিবেশে কতটা ইম্প্যাক্ট রাখতে পারে। এটা একটা বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে। কিন্তু যদি আমরা তাত্ত্বিক দিক থেকে যে আদর্শিক যেই দ্বন্দ্বগুলো সেই দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এটি পুরো তাত্ত্বিক বিশ্লেষণ হয়তো চলে যাবে, বাংলাদেশ হয়তো সাইডলাইন হয়ে যাবে। এখন আমি আগে থেকে বলে নিচ্ছি মাসুদ ভাই। তো আমরা দেখেছি যে বায়োটেকনোলজি যখন প্রথম আসে তখন বায়োটেকনোলজি নিয়ে অনেক প্রশ্ন ছিল যে ক্লোনিং কত বড় একটা সমস্যা হতে পারে। আমরা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের উপস্থাপন দেখেছি অ্যালডাস হাক্সলি থেকে, যেখানে আমরা দেখেছি যে একটা সময় আসবে যখন মানুষের মৃত্যু হবে, যখন কেবল ক্লোন তৈরি হবে যারা ইন্ডিপেন্ডেন্ট বুদ্ধিভিত্তিক চর্চা বা থেকে একেবারেই সরে দাঁড়াবে। তারপরে আমরা এটিও দেখেছি যে তৃতীয় ওয়েভ যেটার কথা বলেছি, যেটা উপস্থাপন করেছেন, সেইটার যে সবার আগে যে উপস্থাপন সেটি হলো অরওয়েলদের, জর্জ অরওয়েল যখন 1984 বইটি লিখেছেন, উনি দেখিয়েছেন যে কি করে তথ্য প্রযুক্তির মতো একটা প্রযুক্তি মানুষকে মনিটর করবে বিগ ব্রাদারের মতো, এবং সেখানে কি করে আমাদের নিজের যে স্বাধীনতা, বুদ্ধিভিত্তিক বা চিন্তার যে স্বাধীনতা, সেটি খর্ব হতে পারে। এটাকে কিন্তু নিউ গডের ধারণাও বলা হচ্ছে, নতুন ঈশ্বরের ধারণাও বলা হচ্ছে এই তথ্য প্রযুক্তির বিপ্লবটাকে। জি, এবং এটি নিয়ে আসলে বিতর্কও আছে। বিতর্ক এই অর্থে যে এখানে ফ্রান্সিস ফুকুয়ামা, উনি একজন অত্যন্ত নাম করা ফিউচারিস্ট, উনি আমেরিকার পলিসি ক্ষেত্রে কাজ করেন জন হপকিন্সে। উনি যেই দর্শনটা দেখাচ্ছেন সেটি হলো, যদিও 1984-কে যেই নতুন গড় হিসেবে আপনি চিহ্নিত বলেছেন তথ্য প্রযুক্তিকে, 1984 সেদিকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং যে ডিসকাশনটা সেটা হলো যে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি আজকে বাংলাদেশের মতো একটা দেশের হয়তো কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে পৌঁছবে, তাহলে আসলেই কি তথ্য প্রযুক্তি একটা নতুন গড যে সবাইকে মনিটর করবে বা সবার চিন্তা বা আদর্শকে নিয়ন্ত্রণ করবে, নাকি তথ্য প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটি সবার কাছে ইনফরমেশনকে পৌঁছে দেবে, তথ্যকে পৌঁছে দেবে, যাতে মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হবে, মানুষ নতুন করে নতুন দিকে নতুন ভাবনায় অনেক বেশি করে ভাবতে পারবে। আমার মনে হয় এই বিতর্কটা খুবই ইন্টারেস্টিং। হয়তো এই গড হয়তো গুডনেস অর্থেই বলা হচ্ছে, তাই না, টু ইউনাইট দ্য ওয়ার্ল্ড। যে এই বিতর্কটি আসলে দুই দিকেই আছে, যে আসলে কি এটি নিয়ন্ত্রণ করছে আমাদের চিন্তা ভাবনাকে, কারণ অনেকেই বলেন যে এইরকম ধারণা করা হয় যে ওয়েস্টের তথ্য প্রযুক্তির অনেকটাই আমরা পাই না। এটি আসলে অনেক দিক থেকে সত্য, যে আপনি দেখতে পারবেন বাংলাদেশে থেকে আপনি কোনো জার্নাল আর্টিকেল অ্যাক্সেস করতে পারবেন। এটি যদিও তাদের ব্যবসায়িক কারণে সত্য, কিন্তু এটিও সত্য যে বাংলাদেশ বা যে উন্নয়নশীল দেশ সেগুলো কি করে তাহলে প্রযুক্তিতে আগাবে যদি আমরা জার্নাল আর্টিকেলই অ্যাক্সেস করতে না পারি। উত্তর হবে এই বিতর্কে যে তাহলে আপনারা অর্থ ব্যয় করুন, অর্থ যোগান দিন যাতে আপনারা সেই জার্নাল আর্টিকেলগুলো অ্যাক্সেস করুন, কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত তথ্য প্রবাহ আর কি, সেটা জি অনেকটা একমুখী
তথ্য পশ্চিম থেকে পূর্বে আসছে, এই বিতর্কটা রয়ে যায়। তো ন্যানো প্রযুক্তি আসলে এখানে কোথায় খাটে, কেন ন্যানো প্রযুক্তির প্রশ্ন এখানে নিয়ে আসা হচ্ছে, এবং আমি কি মনে করি। আমার যেটি ধারণা সেটি হলো যে ন্যানো প্রযুক্তি আসলে কোনো নির্দিষ্ট কোনো কর্মক্ষেত্র নেই। তার মানে ন্যানো প্রযুক্তি কেবল কম্পিউটার ওরিয়েন্টেড যেই সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সেখানেই সীমাবদ্ধ নয়, কিংবা ন্যানো প্রযুক্তি কেবল বায়োটেকনোলজিতে সীমাবদ্ধ নয়। ন্যানো প্রযুক্তি আসলে একটা ক্রস কাটিং ডিসিপ্লিন, যেটা মোটামুটি সমস্ত বৈজ্ঞানিক ডিসিপ্লিনেই ছড়িয়ে গেছে এবং তার মানে সমস্ত প্রায়োগিক দিকেও ছড়িয়ে গেছে। তো এই যে ন্যানো প্রযুক্তির একটা ইউনিক বৈশিষ্ট্য, যে ন্যানো প্রযুক্তি মোটামুটি সর্ববিস্তারী, সেই কারণে আমার যেটা ধারণা সেটি হচ্ছে যে যে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটির কনসেপ্ট বলা হয়ে থাকে, এবং বিশেষ করে এই সিঙ্গুলারিটির কনসেপ্টটা দেওয়া হয়েছিল দুজন বিশেষ বিজ্ঞানী এই কথা বলেছেন, একজন ম্যাথমেটিশিয়ান এবং একজন সোশ্যাল সায়েন্টিস্ট, রে কুর্জওয়েল এবং ওয়ার্নার ভিঞ্চ। ওনারা মার্কিন দুজন বিজ্ঞানী যারা বলেছেন যে এটি অবশ্য সায়েন্স ফিকশন ধরা হয় এখনো, যে এমন একটা সময় আসবে যখন খুব অল্প সময়, ধরেন একদিনের ব্যবধানে 1 লক্ষ নতুন প্রযুক্তি পৃথিবীতে আসবে। সো এটিকে বলা হয় যে টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি, যে টেকনোলজি খুব দ্রুত প্রগ্রেস করবে এবং আমরা সেই প্রগ্রেসের সাথে তাল মেলাতে পারবো না। তো এটার একটা দিক আমার মনে হয় ন্যানো টেকনোলজি অ্যাড্রেস করতে পারবে, এবং খুব সম্ভবত আগামী 20 বছরে ন্যানো টেকনোলজি সেই টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটিতে নিয়ে যাবে। তো এর ঋণাত্মক দিক কোনটি? ঋণাত্মক দিক যেটা ধরা হয় যে তখন মানুষ যে প্রযুক্তির ওপরে যে তার ডমিনেন্স বা তার নিয়ন্ত্রণ এটি হারিয়ে ফেলবে। প্রযুক্তি রাদার মানুষকে কন্ট্রোল করবে, মানে নতুন রোবট তৈরি করবে, এক প্রযুক্তি আরেকটি প্রযুক্তিকে ধাবিত করবে, নতুন দিকে নিয়ে যাবে। মানুষের যে চিন্তা, মানুষের বুদ্ধিবৃত্তিক যেই প্রগতি, সেইটা যে প্রাযুক্তিক প্রগতি সেটার সাথে তাল মেলাতে পারবে না। এবং এই কনসেপ্টটা কিন্তু আসলে নতুন নয়। এই কনসেপ্টটা উইলিয়াম অকবার্ন উপস্থাপন করেছিলেন তার অন কালচারাল সোশ্যাল ল্যাগ। এটা অত্যন্ত বিখ্যাত একটা থিওরি, বলা হয় কালচারাল ল্যাগ থিওরি। ওখানে উনি বলেছিলেন যে কি করে আমরা অনেক বেশি ল্যাগ দেখতে পারবো সমাজে। একটা ক্ষেত্র সমাজের অনেক এগিয়ে যাবে, আরেকটি ক্ষেত্র পিছিয়ে যাবে, কারণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে। তো কালচারাল ল্যাগটাকে আবার অ্যালভিন টফলার তার ফিউচার শকে ব্যবহার করেছেন, যে প্রযুক্তি কি করে এমন ল্যাগ তৈরি করবে যে মানুষই প্রযুক্তির সাথে পেস রেখে চলতে পারবে। কিন্তু আমার ধারণা যে ন্যানো প্রযুক্তি হয়তো সিঙ্গুলারিটি তৈরি করতে পারে ঋণাত্মক দিক থেকে, কিন্তু ধনাত্মক দিক হচ্ছে এই যে সেই সিঙ্গুলারিটি যদি তৈরি হয়ও, আমার যে ধারণা সেটি হলো এটি মানুষের কাছে প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে। তার কারণ আপনি দেখেছেন যে বাল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি, শিল্প বিপ্লবের পরে মানুষের যে বাল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি বা লার্জ স্কেল ইন্ডাস্ট্রির প্রতি যে ঝোঁক ছিল, তার থেকে আমরা সরে এসেছি তথ্য প্রযুক্তিতে, যেটা ইনফরমেশন প্রবাহের মধ্য দিয়ে, যেটা কিন্তু অনেক ছোট স্কেলে। আমার মনে হয় ন্যানো প্রযুক্তি যেহেতু আবার বাল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি বা বৃহৎ শিল্পগুলোতে কন্ট্রিবিউট করতে পারে, যেমন সিমেন্ট প্রসেসিং অথবা ধরেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এগুলো সবই বাল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলো নলেজ প্রসেসিং নয়। যেহেতু সেইখানে অনেক বেশি নতুন ধরনের আইডিয়াস দিতে পারে, নতুন এজ দিতে পারে, আমরা আসলে আবারও শিল্প বিপ্লবের দিকে ফিরে যাচ্ছি, এবং ন্যানো প্রযুক্তি এখানে আমাদেরকে সাহায্য করবে শিল্প বিপ্লবে ফিরে যাওয়ার জন্য। এবং টেকনোলজিক্যাল যে সিঙ্গুলারিটিতে ন্যানো টেকনোলজি আমাদের নিয়ে যাবে, খুব অল্প সময়ের ভেতরে খুব বড় একটা বার্স্ট হবে টেকনোলজির, সেটা আসলে মানুষের কাছে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে। বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশও হয়তো একটা টেকনোলজিক্যাল কিক পাবে, যেটাকে বলে কিক স্টার্ট। যে আমরা আজ পর্যন্ত কোনো কিক স্টার্ট পাইনি। আমরা যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়া শুরু করেছি, তখন আমরা দেখেছি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে গেছে পশ্চিমা দেশগুলো।